আজকের পর্ব শুরুতেই একটা সিকোয়েন্স, একটা সিচুয়েশন, একটা মুহূর্ত আপনারা ভাবুন। এক লাফে যেখানে আপনি চাকরি করেন সেইখানে এক লাফে, এক ধাক্কায় আপনার বেতন বলুন, আপনার স্টাইফেন্ড বলুন, 10,000 টাকা বেড়ে গেল, 15,000 টাকা বেড়ে গেল। মানে এক লাফে 10,000, 15,000, ভাবতে পারছেন? যেখানে আপনি আমরা চাকরি করি, সেইখানে আপনি অল অফ আ সাডেন একদিন শুনতে পেলেন যে পরের মাস থেকে আপনার স্যালারি, আপনার বেতন, আপনার স্টাইফেন্ড যাই বলেন, এক লাফে 10,000, 15,000 টাকা বেড়ে গেল। লটারি পাওয়ার মতো অবস্থা। ঠিক এরকমই কিন্তু ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তারদের ক্ষেত্রে দুদিন আগে। আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলার নীতি না দুর্নীতি, নীতি নির্ণয় না দুর্নীতি। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা পর্বের পর পর্ব দেখে আসছেন এবং এই সামাজিক অনুষ্ঠান আমরা আপনাদের কাছে এই জন্যই পৌঁছে দিতে চাইছি যাতে এই সমাজ থেকে দুর্নীতি যতটা সম্ভব আমরা মুক্ত করতে পারি, দুর্নীতি মুক্ত সমাজ। হয়তো একদিন আমরা পাবো, আমরা লড়ে যাব, আপনাদের সামনে তুলে ধরবো, এই অনুষ্ঠানও চালিয়ে নিয়ে যাব। আজকে এই যে প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করলাম, এর ব্যাখ্যা, এটা বাদেও চারিদিকে রাজ্যে যেদিকেই তাকান দুর্নীতি, কিন্তু পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু বেল পেয়ে জেলের বাইরে বেরিয়ে আসছে। তাহলে মানুষ সন্দিহান, সত্যি দুর্নীতি কারা করছে? আজকে শাসক দলের আইটি সেল, টিএমসি আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস আমার পাশে বসে আছে। নীলাঞ্জন হাসছে আমার প্রশ্ন শুনে, যেভাবে আমরা অনুষ্ঠান শুরু করলাম। আর স্টুডিওর বাইরে আমাকে জিজ্ঞেস করছিল যে প্রশ্নবানগুলো কীরকম থাকবে, মানে কী কনটেক্সট আমি কোয়েশ্চেন করবো। নীলাঞ্জন, স্বাগত প্রথমেই তোমাকে। আইটি সেলের তুমি সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তোমার দলের মুখপাত্র থেকে তোমার সহকর্মীরা অনেকেই আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমি যেভাবে শুরু করলাম, ধরো তুমি যদি আজকে তোমাকে ইন্ডিভিজুয়ালি, আমি একজন মানুষ হিসেবে তোমায় জিজ্ঞেস করছি, নট অ্যাজ আ টিএমসি আইটি সেলের সাধারণ সম্পাদক, তুমি যদি জানতে পারো একদিনকে যে তোমার বেতন কিংবা তোমার স্টাইফেন্ড 10 থেকে 15,000 টাকা বেড়ে গেল, তোমার রিয়াকশন কী হবে? না, আমি তো খুব খুশি হব। এবং আমি যতটুকু যা বুঝতে পেরেছি পরশুদিন এই মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে, যে আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটি তারা অত্যন্ত খুশি এবং তারা ওয়েলকাম করছেন ব্যাপারটা। দেখুন দাদা, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এইরকম ডিমান্ড তাদের, কিন্তু তাদের যেটা স্টাইপেন্ড বলুন, সাম্মানিক তারা যেটা পান, সেটা তাদের বৃদ্ধির দাবি কিন্তু বেশ কিছুদিনের ছিল। সেই জায়গা থেকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাড়িয়েছেন, এটা তো আমার মনে হয় সকলেরই স্বাগত করা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এতদিন ধরে যারা একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেলেন, যারা এই স্পেশালি WBJDF, তাদের তরফ থেকেও কিন্তু তারা বলেছেন এটা তো আমরা ডিজার্ভ করি, এটা আমাদের প্রাপ্য, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো সেই জায়গা থেকে এটা সকলেরই ওয়েলকামই করেছেন আমার যেটা মনে হয়েছে। আর আপনি যেটা বলছেন যে এক ধাক্কায় বেড়েছে, হয়তো জিনিসটা ধাপে ধাপে বাড়লে সেই জিনিসটা সবসময় সেটা চর্চিত হয় না। যেমনি ধরুন আমাদের ডিএ প্রসঙ্গে যদি আমি একটু বলি, ডিএ তো আমি আসবো প্রসঙ্গে, তো আমি বলছি সেগুলো তো 4% করে ফারাকটা কত জানো তো? না, ওটা ফারাক বলে কিছু হয় না, মানে এটা অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, সেটা অনেকেই জানে না। আপনি সুযোগ দিলে সেটাও ব্যাখ্যা করব। তো সেখানেও কিন্তু রাজ্য সরকার কিন্তু 4% করে বাড়িয়ে যাচ্ছে। এবং সেই বৃদ্ধিটা, মানে সেটা যদি আমরা আগের পে কমিশনের থেকে এখন যে বৃদ্ধিটা দেখি, সেটা প্রায় 100 মানে সামথিং, মানে মোর দ্যান 100% হয়ে গেছে। বেশ, হ্যাঁ। তো সেই জায়গাতে সেই বৃদ্ধিটা হচ্ছে এবং এটা তো খুব স্বাভাবিক। যেমনি সবকিছু, মানে যদি আমাদের ইকোনমিও গ্রো করছে, দ্রব্যমূল্যও বাড়ছে, তো তার সাথে সামঞ্জস্য রেখে মাইনে বা এগুলো তো বাড়ানো উচিত। বেশ, নীলাঞ্জন, তুমি যেটা বললে নিশ্চয়ই এটা প্রত্যেকে সাধুবাদ জানানো উচিত। ডাক্তাররাও, বিভিন্ন মানে সব শ্রেণীর ডাক্তাররাও কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু তারা এটা বলছেন, তার সাথে বলছেন যে তারা যে রাস্তায় নেমে আন্দোলন করেছেন, যে ঘটনা ঘটেছে, তোমাদের সরকার, তোমাদের দলের সরকার, রাজ্য সরকার, তোমাদের দলে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিচার তো এখনো পাওয়া যায়নি। না, আমি শেষ করি। এবং তারা এটা বলছেন যে পারিপার্শ্বিক চাপে ড্যামেজ কন্ট্রোল করতে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। ড্যামেজ ইজ অলরেডি ডান। নীলাঞ্জন, ড্যামেজটা কোথায় হয়েছে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। একটা
অত্যন্ত আনফর্চুনেট বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছিল অগস্ট মাসে 2024 সালে। তারপরে আমরা দেখেছি সারা রাজ্য সেখানে মানে প্রতিবাদে মুখর হয়েছিল, এবং আমি মনে করিয়ে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছিলেন। একদম। তো কিছু একটা শ্রেণীর কিছু তারা একটা স্পেসিফিক আইডিওলজি থেকে বিলং করে, কাদের বলছো তুমি? অবশ্যই WBJDF, যারা জুনিয়র লেফট ফ্রন্ট, একদম স্পষ্ট আই কল আ স্পেড আ স্পেড। বেশ, তো যাদের রিঅ্যাকশন আমি তোমাকে বলবো তারা কি বলছেন খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ আজকের দিনে তারা, আমি যা দেখছি যে তারা রাজ্য সরকার যা যা সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সবকটা তারা মেনে নিয়েছে। বেশ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকের দিনে নতুন করে কি বললো কিছু যায় আসে না। তাদের যা যা দাবি ছিল, সিবিআই চাই, সিবিআই হয়েছে। সিবিআই বলেছে যে রাজ্য সরকার ঠিক কাজ করেছিল, প্রথম 24 ঘন্টায় মূল এবং একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করে সে আজকের দিনে কনভিক্টেড। এখন আমাদের ফাইটটা হচ্ছে রাজ্য সরকার যে ফাইটটা ইনিশিয়েট করেছে যে তাকে ফাঁসি দিতে হবে। অপরাধীরা বিলই নেই। না না, রাজ্য সরকার অবশ্যই ফাঁসি চাইতে পারে, অবশ্যই পারে, যদি এটা সিবিআই পারে এবং ওটা পরিবার পারে। এটা অ্যাবসলিউটলি একটা লিগ্যাল টেকনিক্যাল জায়গা, যেহেতু মানে এখন ইনভেস্টিগেটিং অথরিটি সিবিআই হয়ে গেছে, সেই জন্য রাজ্য সরকারের পিটিশনটা অ্যাকসেপ্টেড হয়নি, সিবিআইটা। বাট দুটো বটম লাইন তো পারে না, সেটা পারে না, না পারে না নয়, তারা অবশ্যই পারে, কারণ তারা, এটা একটা ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট, সেখানে রাজ্য সরকার অবশ্যই স্টেক হোল্ডার, অবশ্যই রাজ্য সরকার সেখানে রেসপন্ডেন্ট, তো তারা এটা চাইতেই পারে। এটা মানে হাইকোর্ট এটা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু ইনভেস্টিগেটিং অথরিটি সিবিআই, তো তারা যেই পিটিশন চ্যালেঞ্জ করে যেটা করেছিল সেটা অ্যাকসেপ্ট করে, এটা অ্যাবসলিউটলি একটা টেকনিক্যাল জায়গা। আমি বলছি যে সেইটার লড়াই আজকের দিনে লড়ছে রাজ্য সরকার বলুন বা সকলেই সেটাই চায়। আমার মানে মাঝখানে আমার মনে হচ্ছিল তারা কয়েকজন এরকম একটা কনস্পিরেসি থিওরি হ্যাচ করছিলেন যে না, সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে, তার জন্য তাকে মানে ডু অ্যাওয়ে উইথ, মানে সে মরে গেলে আর কি বেঁচে যায়, এরকম একটা মানে থিওরি ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তো সেগুলো ছাড়ুন, আমি ওই সমস্ত কনস্পিরেসি থিওরিতে এখানে কোনো প্যান্ডাল করবো না, কিন্তু আজকের দিনে এটা প্রমাণিত যে সঞ্জয় রায় দোষী, সে রেপ এবং মার্ডার করেছে অভয়ার, এবং তার জন্য সে শাস্তি অলরেডি সে পেয়েছে। এবার সেটা যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় তার জন্যই এখন লড়াই। তোমাকে একটা ছোট্ট তথ্য দিই, তুমি যে বললে একজন কনভিক্টেড সঞ্জয় রায়, সত্যি এখন অব্দি তাই, বাট ইনভেস্টিগেশন কিন্তু এখনো স্টিল অন, এবং সেখানে সিবিআই এর আমাদের এখানে অন্যান্য যারা এসছে, নাম নিয়ে বলছি না, ডক্টরদের ভেতর থেকে যারা এসছে, আরজি করে ডক্টর, সে বলছে সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে কিন্তু দের আর নাম্বার অফ পিপল উইদাউট আপার গার্মেন্টস, ফুটেজের আছে, সেই কপি আমাদেরকে দেওয়া আছে, এবং তারপর আমার প্রশ্ন নীলাঞ্জন, তারপর সিবিআই হট করে সাবডিউট হয়ে গেল কেন? না সেটা তো সিবিআই, বিরোধীরা বলছে তোমার সঙ্গে সেটিং তো বিজেপি। না যদি সেরকম তা হতেই পারে, কারণ আমি দেখলাম কালকে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং মহাগুরু যাকে আমরা বলি মিঠুন চক্রবর্তী, তিনি বলেছেন যে অভয়া বিচার পেয়ে গেছে, আমি খুব খুশি। তারপরেও দেখছি যে আমাদের এখানে বিজেপির যিনি বিরোধী দলনেতা, তিনি তো কথায় কথায় এই বিষয়টাকে নিয়ে, মানে অভয়ার বিষয়টা তারা যেরকম ভাবে, তোমাদের বেশ তুমি যাকে বলছো না তার তো জন্মই তোমাদের দলে, অবশ্যই সেই জন্য হয়তো শিখেছেন যে মানে কিভাবে ফাইট করতে হয়, প্রশংসা করো। সেটাকে আমি অবশ্যই, বিজেপিতে তো আর তো নেতৃত্ব নেই, আমাদেরই উচ্ছিষ্টগুলো নিয়েই তো বিজেপি চলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে বিজেপি সব মানে তৃণমূলের ছাট মাল দিয়েই চলে, এটা কোনো মানে অস্বীকার করা। সে যদি ছাট মাল হয় তাকে দিয়ে কিন্তু একদিনকে দখল ক্ষমতা এসেছিলে তোমরা, ছাট ছেঁটেছেন মমতা ব্যানার্জি, এটাও বলে রাখি। তৃণমূলে সে মানে, এবং তার বেরিয়ে যাওয়াতে তৃণমূলের যে কোনো এফেক্ট পড়েনি সেটাও মানে প্রমাণিত, কারণ আমরা দেখেছি তারপরে তৃণমূলের সিট বেড়েছে, সেটা 21 নির্বাচনে বলুন কি আমি আসছি 24 নির্বাচন, তো নির্বাচনী কোনো মানে এফেক্ট এটা তৃণমূলের ওপর পড়েনি। কিন্তু মুখ্যমন্ত্রী তো হারলেন না, মুখ্যমন্ত্রী সেটাও তো বিচারাধীন, লোডশেডিং হার বলো না, সেটা তো বিচারাধীন। আপনি যদি অভয়াটা বিচারাধীন বলেন, আর শুভেন্দু অধিকারীর বিধায়ক পদটাও তো বিচারাধীন, তাহলে এখনো পর্যন্ত তো দ্যাট রেজাল্ট স্ট্যান্ডস। এই জন্য দাঁড়াতে হয়েছে, না সেই জন্য অবশ্যই আমি তো অস্বীকার করছি না, কিন্তু তিনি যে মানে আপনাদেরই বিভিন্ন চ্যানেলে দেখিয়েছিল যে মুখ্যমন্ত্রী একটা সার্টেন একটা ভোট নিয়ে বোধহয় 1200 সামথিং ভোটে তিনি জয়ী হয়েছেন। এটা তো মানে সবাই জানে সেখানে লোডশেডিং হয়েছিল, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার রিকাউন্টিং এ দেখা গেল যে কত মানে 1947 ভোটে বোধহয় শুভেন্দু অধিকারী নাকি জয়লাভ করেছেন। তো যে যাকে সেটা আমরা মেনে নিয়েছি এবং আইনি লড়াই করেছি, এবং মুখ্যমন্ত্রী তারপরে আবার যেখানে দাঁড়িয়েছেন আবারও মানে বিজেপিকে মানে জমানত জব্দ করে জিতিয়ে দিয়েছে। পরের বার উনি আসুন ভবানীপুরে, সেখানেও জমানত জব্দ হবে। বেশ,
বেশ, না তুমি যে অ্যাসপেক্টে বলছিলে তুমি, আমি কোন প্রশ্নটা ছিল আপনার, লাস্ট প্রশ্নটা? সিবিআই। হ্যাঁ, তো সেই জায়গাতে বিজেপিও তো সে কথা বলেছে। তো আজকের দিনে তারা যদি মনে করেন যে বিচার এখনো হয়নি, তো তাদের জন্য কোর্টের দরজা খোলা আছে। কোর্ট যদি তাদের বক্তব্য যদি মেনে নেয়, তারা যেগুলো টিভির সামনে এসে বলছেন, এই যে যারা একটা সেকশন অফ জুনিয়র ডক্টরস এবং ব্যাকড বাই কিছু সিনিয়র ডক্টরস, এবং তারপরে মানে ব্যাপারটা খুবই ওপেন হয়ে গেছে, মানে এটা নিয়ে এখন আর নতুন করে বলার কিছু নেই। এটা একটা রাম বাম একটা তাদের একটা নেক্সাস, সেই ন্যারেটিভ রাম বাম, ওটা কোনো ন্যারেটিভ না, এটা মানে মানুষ জানে, মানুষ দেখতে পেয়েছে। এই যে ধরুন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে নবান্নের সামনে গিয়ে যে বাদরামিটা আমরা দেখেছি, সেখানে কটা ছাত্রকে পাওয়া গেছে? তো সেই জায়গাতে মানে এটা পুরো মানে ব্যাপারটা নেকেড হয়ে গেছে তাদের এই মানে তাদের যে নেক্সাসটা, এবং এটা যে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার, মেলাইন করার একটা চক্রান্ত ছিল, সেটাও প্রমাণিত আজকে। আমি তোমাকে একটা ছোট্ট তথ্য দিই নীলাঞ্জন, তুমি নিশ্চয়ই যেগুলো বললে ভালো কাজ খারাপ কাজ মিলিয়েই তো একটি সরকার এগোয় নিশ্চয়ই, কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা কিন্তু 2026 আমি আসবো সেই প্রসঙ্গে। তাকে তোমার ছোট্ট একটা তথ্য দিই। ট্রেনে দুই ভদ্রলোক ট্রেনে যাচ্ছে, তারা দুজনই বাংলায় আসছে, অন্য রাজ্যে থাকে। তো একটা কনভারসেশন হচ্ছে তাদের মধ্যে থেকে, একজন অপরকে বলছে দুর্নীতিতে ডক্টরেট করা তোর বাংলা, দুর্নীতিতে ডক্টরেট নীলাঞ্জন, মানে এখানে দুর্নীতি কোথায় নেই গো, এখানে স্বাস্থ্যের দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, খাদ্যের দুর্নীতি, সব ক্ষেত্রে যারা এটা দুর্নীতি ডক্টরেট বলছে, মানে দুজনের মধ্যে কথোপকথন বললাম। যারা এটা আলোচনা করতে করতে বাংলায় আসছে, তাদের প্রশ্ন আপনারা বাংলায় আসছেন কেন? এত দুর্নীতিগ্রস্ত জায়গাতে সেটা অন্য বিষয়, সেটা অন্য তথ্য, ওটা অন্য। তো কিন্তু শুনুন, এই ধরনের সিনিসিজম আপনি রাস্তাঘাটে দেখবেন। এরা সাধারণত বিজেপির কার্যকর্তা বা সিপিএম এর, এটাই হচ্ছে আমি ডাকি, আপনাকে বলছি তোমাদের মধ্যে যারা আসে, না হলে একদম এরকম প্রশ্ন শুনে আর কিছু যখন পায় না, এটা না, এটা আর কিছু আর কোনো উত্তর এটার হয় না। তারা যদি বিরোধিতা করতে কেউ যদি চান, আমরা তো আটকাচ্ছি না। এটা তো ইউপি নয় যে আপনাদের মানে কেউ বিরোধিতা করলে তাকে মেরে দেওয়া হচ্ছে, সেই ঘটনা তো পশ্চিমবঙ্গে আমরা দেখছি না। তো তারা বিরোধিতা করতেই পারেন, তাদের যদি মনে হয় কোথাও দুর্নীতি আছে। মানে এটা আমি আপনাকে দাদা একটা প্রশ্ন করছি যে কেন আজ অব্দি একটাও দুর্নীতির অভিযোগ প্রমাণিত করা গেল? ওটাই তো সবার প্রশ্ন। এটা তো আমার প্রশ্ন যে এটা তো আমি তোমায় করব যে কি করে, এখানেই তো বিরোধিতা, আর মানেই তো এটা হয়নি। একমাত্র মানুষ চোখে দেখেছে নারদা কাণ্ড, শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে, আরো কিছু নেতা ছিল, তোমাদের সবাই ছিল, নিশ্চয়ই ওটাই একমাত্র। এখন অব্দি আপনি যদি দুর্নীতি বলেন, নারদা কাণ্ড ইজ দ্য অনলি থিং যেটার মধ্যে মানুষ চোখে দেখতে পেয়েছে। এর বাইরে আজ অব্দি কিচ্ছু প্রমাণিত নয়। এই যে ধরুন আপনারা মানে জ্যোতিপ্রিয় মল্লিক বলুন বা যতগুলো, মদন মিত্রকে অ্যারেস্ট করা হয়েছিল, কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল, তৃণমূলের অনেক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। কুণাল ঘোষ কার নাম নিয়েছিল মনে আছে তো? না, কার নাম? প্রেসিডেন্ট ভ্যান থেকে। না, তিনি আজকের দিনে অনেকের মানে কথাই বলছেন, সেগুলো আপনারা দেখান। তো সেই জায়গায় এবং সেটা কুণাল ঘোষ তার যথেষ্ট ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু প্রচুর তৃণমূলের নেতৃত্ব তারা মানে অ্যারেস্টেড হয়েছিল, কারোর এগেনস্টে চার্জশিট দেওয়া যায়নি। এটা তো একটা সত্যি ভাবনার বিষয়। কোর্ট মানে কিন্তু ভৎসনা করেছে যতগুলো, এবং প্রত্যেকটা কেন প্রত্যেকটা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে? বাংলার পুলিশের ওপর আপনাদের ভরসা নেই? কোর্টের ভরসা নেই, কোর্ট দিচ্ছে না, তো কোর্ট তো তাদেরকেও ভৎসনা করছে। তাই এটাই বলছি, তাহলে কোর্ট তাহলে একটু ভাবুক সবকিছুই এবার, তাহলে কোর্ট মনিটর্ড হওয়া উচিত আমি মনে করি। কারণ তারাও মানে দেখছেন যে একটা তো মানে শুধু মানুষগুলো কয়েকজনকে হ্যারাস করা হচ্ছে, 1.5 বছর করে রাখা হচ্ছে জেলের মধ্যে, তারপরে তারা আবার ছাড়া পেয়ে তারা আবার পাবলিক লাইফে ফিরে আসছে। এটাই আমরা বারবার দেখি। নীলাঞ্জন, আমাদের এই অনুষ্ঠানে আমি তোমাকে শুরু হওয়ার আগেই বলছিলাম, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু সব দলের প্রতিনিধিরা এসছেন, বামের প্রতিনিধি এসছেন, বিজেপির এসছে, তোমাদের দলের এসছে, অন্যান্য পেশার মানুষজনও এসছে। 60টার ওপর পর্ব এপিসোড হয়ে গেল, কিন্তু বিরোধীরা নীলাঞ্জন একদম স্পেসিফিকভাবে বলছে যে এই যে সেটিং, এটা একদম আপার লেভেল সেটিং। মানে যখনই মানে বাংলায় দিদি, দিল্লিতে মোদি, এই হচ্ছে সেটিং। এটা কে বলছে? এটা বামেরা তো, কিন্তু মানুষ এটা বুঝতে পেরেছে বলছে। না, মানুষ বুঝতে পারলে তারা শূন্য কেন? আমি জিজ্ঞেস করিনি, আমাকে বলতে দাও, তোমাকে প্রশ্নটা করতে দাও। মানুষ, এবং তারা বলছে মানুষ এটা বুঝেছে বলেই 26-এ একদম আপের মতো সাফ করে। আচ্ছা, সেটা তাহলে দেখা যাবে, তারা ফাইট করুক। তারা যদি 0 থেকে 1 হতে পারে সেটা তাদের লড়াই,
আমাদের লড়াইটা হচ্ছে আমরা 230 মতো এখন আসন আছে, সেটা আমাদের 250 করার আমাদের লড়াই। বেশ, সেটা মানুষ কি চাইছে সেটা দেখা যাবে। কারণ এই যতগুলো যা যা দুর্নীতি বলুন বা অভয়াকাণ্ড বলুন, প্রত্যেকটাতে তো সিপিএম তো একদম নেমে গেছিল, তারা বিজেপিকে ব্যাকিং করেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু 14 তারিখে ভয় পেয়েছিল, মানুষ রাস্তায় নামছে, মহিলারা নামছে। না, সেটা যদি সেরকমটাই হতো তাহলে 16 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী নামতেন না। তিনি এই যে 14 তারিখের আন্দোলনে 14 তারিখের জন্য 16 তারিখ আমার নিজের ফ্যামিলি মেম্বাররাও তারাও কিন্তু এর মানে তারা এতটা হার্ট হয়েছে, একদমই তারাও নেমেছিলেন। ঠিক আছে, আমি নিজেও আমি সেই পোস্টার আমি সেটা যেহেতু মহিলাদের ডাক ছিল, আমি নিজে থাকিনি, কিন্তু আমি জানি আমার খুব পরিচিত যারা মানে আজীবন তৃণমূল সমর্থক, তারাও কিন্তু এই ঘটনার বিচারের মানে তাদের দাবি ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে তার ফাঁসি চাই, এবং ফাঁসি চাই বলেই তিনি অপরাজিতা বিল নিয়ে এসেছিলেন, যেটা এখনো বিজেপি সরকার পাস করছে। বেশ নীলাঞ্জন, এবার পরেরটাই যাই। এই যে নারী নিরাপত্তা, এমন সময় দেখো আমি যখন স্কুলে পড়তাম, তুমি যখন স্কুলে পড়তে, তুমি বয়স আমার থেকে ছোটো অনেক, তখন কিন্তু এই রাত্রিবেলায় মহিলাদের রাস্তায় যাওয়া দিয়ে খুব একটা কোনো রিস্ক কিংবা কোনো একটা ভয় থাকতো না। আজকে এই পানাগড় ঘটনা নিয়ে আমরা জানি, কন্যাশ্রী প্রকল্প, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প, কিন্তু কথা হচ্ছে মানুষজন বলছেন কন্যায় যদি না থাকে তাহলে কন্যাশ্রী প্রকল্প কোথায় চলে যাবে? না, কন্যারা আছেন বলেই তারা আজকে যে ঘটনা ঘটলো এখনো পর্যন্ত তারা যে না, আমি বলি যে ঘটনা ঘটলো পানাগড়ে, এখন আপনি অ্যারেস্ট নেই। না, অ্যারেস্ট আজকে ডিটেন্ড হয়েছে। আপনি বোধহয় একটু খবরটা নিন। বাবলু যাদব তাকে ঠিক আছে, তো বাবলু যাদব তাকে অ্যারেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত এটার মধ্যে এটা ইনভেস্টিগেশন প্রয়োজন। আমরা বুঝতে পারছি না যে এখনো ঘটনাটা ইভটিজিং করে তাকে মোলেস্টেশন করার চেষ্টা হচ্ছে। পুলিশ স্টেটমেন্ট দিয়ে দিল, কিন্তু না, সেটা মানে যেটা আমাদের সিসিটিভি এভিডেন্স তার উপরে বলেছেন যে রেশারেশি হয়েছে। এবার রেশার দুটোই হতে পারে, তো সেই জিনিসটা আমাদের ইনভেস্টিগেশন আসা উচিত। আমি নিজে টুইট করেছি আজকে এটা নিয়ে। তো এটার একটা থরো ইনভেস্টিগেশন হওয়া উচিত। এবং আমাদের এটাও অনেক কটা অ্যাঙ্গেল আসছে যে গাড়ির মধ্যে আরো 4টে পুরুষ ছিলেন, তাদের কারোর কিছু, তারা আহত হয়েছেন হয়তো, কিন্তু তাদের কারোর কিছু হলো না। সেই মানে সুচন্দ্রা কেন মারা গেল, এই প্রশ্নটা আমি তো রেখেই দেবো। তো সেইখানে এটা একটা সত্যি, এবং আমি এক্ষেত্রে আমি পুলিশ প্রশাসনকে আমি এখানে ডিফেন্ড করতে আসি। তাদের একটা গাফিলতির জায়গা তো হয়েইছে, নাইলে তো এই ঘটনাটা ঘটতে পারে না। আর আপনি 5টা আমাকে ঘটনা বলুন, আপনি বলতে পারেন। অবশ্যই ছিল, কিন্তু এগুলো প্রত্যেকটা স্পোরাডিক কিছু ইনসিডেন্টস, আপনাকে এটাও মানতে হবে। আপনি যদি বলছেন যে আমি আপনার সাথে এটা এগ্রি করি না, তাহলে তুমি কনফেস করো যে গাফিলতি ছিল। না, গাফিলতি একটা দুটো কেসে তো হবে। এটা এত বড় একটা রাজ্য, এটা 11-12 কোটির রাজ্য, সেখানে আপনি তো প্রত্যেকটা মানুষ প্রতি একজন করে পুলিশ দিতে পারেন না। তো সেখানে দুর্ঘটনা ঘটবে, কনফেস করার জন্য গাছ দরকার, সেটাই আমি তোমায় বলছি। আমি অ্যাবসলিউটলি কনফেস করছি। এবং সেখানে মানে কোনো আড়াল করার কোনো ব্যাপার নেই, সেখানে নিশ্চয়ই গাফিলতি ছিল। দ্বিতীয় কথা, সবাইকে সিকিউরিটি দেওয়া সেভাবে সম্ভব নয়, কিন্তু অবশ্যই সেখানে সিসিটিভি ছিল, সেগুলো মনিটরিং হওয়া প্রয়োজন, এটা আমি এগ্রি করি। কিন্তু আপনি যদি এটা বলেন যে রাজ্যে নিরাপত্তা নেই, তাহলে মহিলাদের নিরাপত্তায় কলকাতা পরপর প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ফর উইমেন। এবং আমি আপনার সাথে, আপনি যেই মানে আপনার প্রশ্নে যেটা বললেন যে ছোটবেলায় দেখতাম মহিলারা রাতে বেরোতে পারতেন, এখন পারেন না, এটা আমি একদমই বিশ্বাস করি না। আমি বলছি না, মানে এটা যারা বলছে তারা মানে এগুলো বলছি তো, তারা বিজেপি বলছো না, বিজেপি হোক সিপিএম হোক, তারা মমতা বিরোধী। এখানে না বিজেপি সিপিএম বলে কিছু হয় না। মানুষ কেউ মমতা ব্যানার্জির প্রতি একটা প্যাথোলজিক্যাল হেট্রেড আছে। কথা বলছো, কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার তথ্য দেয় না, মানে সঠিক তথ্য দেয় না, কিভাবে রিপোর্ট হবে? সঠিক তথ্য দেয় না, এগুলো তো এই কেসগুলো তো আপনি আটকাতে পারবেন না। মানে আপনি কি বলতে পারেন যে নারী নির্যাতন, মানে আপনি ধরুন বলতে পারেন যে কোথাও একটা গ্রামে গঞ্জে কোথাও রেপ হচ্ছে বা এই ধরনের কিছু হলো, সেটাকে ধামা চাপা দেওয়ার, যেটা আপনি মানে দুষ্টু লোক করে ফেলেছে না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আপনি একটা কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো একটা কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা মানে যে কোনো এই ধরনের, বা একটা শহরে, কলকাতা শহর বলছি, এখানে আজকের দিনে আপনাদের যা প্রেজেন্স, মিডিয়া যা প্রেজেন্স,
সব জায়গায় সিসিটিভি, এখানে আপনি একটা কেস আপনি আটকাতে পারবেন, মানে লুকাতে পারবেন না। তো এই কথাগুলো লুকাতে আগে পারবো না, না কেউ পারবেন না। এবং 34 বছর ধরে যখন বাম আমল ছিল, যখন এই ধরনের প্রযুক্তি ছিল না, তখন যে কত খুন হয়েছে, কত রেপ হয়েছে, কত রাহাজানি হয়েছে, সেগুলোর কিন্তু আমরা মানুষ অবশ্যই দিয়েছে। ওই জন্যই বারবার আপনাকে এটাই তো বলার চেষ্টা করছি, আপনি যেটা বললেন মুখ্যমন্ত্রীকে এত মানুষ ভালোবাসে, বিশ্বাস করে আজও। এই তো আপনাকে আমি ধন্যবাদ জানাবো এই জিনিসটা বলার জন্য, এবং আপনি যেটা বলছেন প্রতিষ্ঠান বিরোধিতা, না কোথাও কোনো প্রতিষ্ঠান বিরোধিতা নেই। কি বলছো? তোমাদের এমএলএ, তোমাদের কাউন্সিলররা পাবলিকলি মিডিয়ার সামনে বলছে আমার এই দল, তার এই দল, সে থাকলে আমি থাকবো না, ও থাকলে আমি থাকবো না। কাকে সামলাবে? তাদের জন্য দরজাটা বড় করে খোলা আছে। যার মনে হচ্ছে যে এই দলে, মমতা ব্যানার্জির দলে যার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না, তারা দরজা দিয়ে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। 21 সালে অনেক এরকম বেনজল আমাদের পার্টি থেকে একটু বেশ সাফসাফাই হয়েছে। আমরা চাইবো যে তারা এখন সময় থাকতে টাইমলি বেরিয়ে যায়। তারা যদি সব বলে দেয় গিয়ে, না যা বলে কেউ তো কিছুই বলতে পারে, শুভেন্দু তো কিছুই বলতে পারবে না। ও তো নিজেই তো মানে দুর্নীতির ব্যাগেজ নিয়ে বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ডুব মেরেছে। তার মানে তৃণমূলের থেকে সে দুর্নীতিগুলো করল না, সেটা তো আমরা দেখেছি। তখন আমাদেরও বলতে লজ্জা লাগতো যে এই লোকটা আমাদের পার্টির লিডার। আমার লজ্জা লাগতো যখন দেখা গেছিল যে এরা টাকা নিচ্ছে। তখন এক্সপেল করলো না কেন? না সেটা তখন জিনিসটা বিচারাধীন ছিল, এখনো জিনিসটা বিচারাধীন। আমি তো বলছি না যে শুভেন্দু অধিকারী তো এখন মানে সে তো লড়াই করতে পারেই না সেভাবে দেখতে গেলে। মানুষ তো দেখছে লোকটা টাকা নিয়েছে, কিন্তু যেহেতু জিনিসটা বিচারাধীন, যেহেতু নারদা কেস এখনো, আপনি বলুন তো নারদা কেসে কেন এখনো মানে চার্জশিট ফাইল করতে পারছে না? কেন ফাইল করতে পারছে না? এটা কি কেন্দ্রীয় এই মোদী সরকারের এই এজেন্সির ব্যর্থতা নয়? তো এই জায়গাগুলো মানে খুব সাটল কিছু জায়গা আছে। আমাদের রাজ্য সরকারও মানে এই জায়গাতে আমি বলবো বড্ড বেশি নরম। তারা অনেক অ্যাকশন যেগুলো নিতে পারে সেগুলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নেয় না, এটাও একটা ফ্যাক্ট, এটাও আমি স্বীকার করছি। বেশ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে অনেক নরম আমি মনে করি। বেশ নিরঞ্জন, তাহলে 2026-এর ন্যারেটিভটা কি হবে? লক্ষ্মীর ভাণ্ডারে তো মুখ্যমন্ত্রী সবাই ভেবেছিলেন যে এই বাজেটে বাড়েনি, হয়তো ভোটের আগে তিনি বাড়াবেন, যেরকম এক ধাক্কায় 10-15 হাজার যেভাবে আমরা শুরু করলাম। তো সেরকম ভাবে 26-এ কি মনে হচ্ছে? ভয় তো লাগছে না? না একদমই না। আমি যেটা বলছি যে তৃণমূলের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠান বিরোধিতা নেই। দেয়ার ইজ নো অ্যান্টি ইনকামবেন্সি, প্রো ইনকামবেন্সি, কোনো প্রতিষ্ঠান বিরোধিতা নেই। কিছু জায়গায় কিছু কাউন্সিলর, কিছু পঞ্চায়েত সদস্য কেউ দুর্নীতি করছে, কেউ তৃণমূলটাকে করে খাওয়ার জায়গা যদি মনে করে থাকে, তাদের জন্য এই দলটা নেই। এটা আমাদের মাননীয় হেলে পড়ছে। না বিল্ডিং যেখানে কোন আমলে হয়েছে ভাই? এগুলো সমস্ত বাম আমলে হয়েছে। সব জলা জমি, সেই জলা জমি কিন্তু ভরাট হয়েছে, বা তার যেটা মানে পারমিশন গ্র্যান্ট করছেন আগের কাউন্সিলর, মানে বাম জমালেন কাউন্সিলর, এই ধরনের ঘটনা প্রচুর হয়েছে। তখন কোনো প্রপার সিস্টেম ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন গভর্নমেন্টে এসছেন, তাকে এই পুরো বাম আমলের দুর্নীতিটাকে পুরো তাকে নিতে হয়েছে। এবং আমি এটাও অস্বীকার করব না যে ওই দল থেকেই কিছু বেনজলও আমাদের পার্টিতে ঢুকে পড়েছে, এটাও আমার অস্বীকার করতে কোনো অসুবিধা। বেশ নিরঞ্জন, আমার সময় শেষ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং আমি রিয়েলি কনগ্রাচুলেট ইউ। তুই যেভাবে কনফেস করলে, ভুলকে ভুল আমরা বলবো, বলে যাব, এটা আমি আমার নেতৃত্ব থেকেই পাই এই সাহসটা। আমার নেত্রী, আমার নেতা অভিষেক ব্যানার্জি, তারা বারবার বলেন যে দুর্নীতির সাথে কোনো আপোষ হবে না, জিরো টলারেন্স টু করাপশন বা যে কোনো কিছু, এবং আমরা ফুললি কনফিডেন্ট। লাস্ট কোয়েশ্চেন করবো মানুষদের সামনে, 2026-এ বিল্ডিংয়ের মতো দল হেলে যাবে না তো? বিল্ডিং যেগুলো হেলে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব আমাদের কর্পোরেশনের, তারা নিশ্চয়ই দেখছেন এবং যা যা কারেক্টিভ মেজার সেগুলো নিচ্ছেন। দলেও যদি কোথাও কোনো এতটুকুও যদি কিছু হেলে যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের দলে। এই যে ইউএসপিটা, এটা কিন্তু আর কোনো দলে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই অনেক কিছু সিধা করে দেবেন বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ নিরঞ্জন, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং আগামী অনুষ্ঠানেও তোমাকে আমন্ত্রণ জানানো রইল। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয় না দুর্নীতি এইভাবে চলতে থাকবে। শাসক বিরোধী সব দলের রাজনৈতিক নেতা নেত্রীরা আসবেন এই অনুষ্ঠানে, এর সাথেও বিভিন্ন পেশার মানুষজনও থাকবে। দুর্নীতির বিরোধী এই অনুষ্ঠান আমাদের চলছে এবং আগামী দিনেও চলবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।